wins, but still in T20 cricket, they say any team can upset anyone. So how did you approach the game and overall a comfortable win? So that must have given the whole camp a lot of confidence. First of all, T20 game, anything can happen. So any team like China or any kind of team is big team. Whenever we go to the ground, every team is same. So we like that way. What about the pitch? It seemed like that the ball was really coming along, at least in the, it seemed in the first innings and second innings as well. So your take on the pitch and the conditions, and when they scored 143, did you think it was a bit under par, or was it a total that was challenging for the pitch? We know this wicket is, I think, we playing used wicket. So wicket was a bit tricky, ball a bit creeping, and most important thing is actually this kind of team we not used to play. So we have to adjust, and the way we adapt. Overall, you've got some really nice, like world-class players, both in the batting and the bowling department, and the team's done fairly well recently. Some results have not gone your way, but you've also won some big series, including against Pakistan. So the preparations coming into the tournament, how do you see them? And you think the recent competitive games would help you throughout the tournament? As you mentioned, every team is like a big team. Whenever we go to the ground, just we try to focus our process, and yes, our bowling attack. Obviously, it's world-class attack. There is everyone is most experienced, so hopefully we will do better. আপনি যখন ব্যাটিংয়ে নামলেন এরপর থেকে বেশ স্লগ গতির ব্যাটিংই দেখলাম আমরা একটু নেট রান রেটটা মাথায় ছিল কিনা, বিকজ আফগানিস্তান একটা বড় জয় পেয়েছে, যেহেতু সুপার ফোরে অনেক দুইটা দল কোয়ালিফাই করবে 4 দলের। অবশ্যই এটা ছিল, তার থেকে বড় কথা আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায়। তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই, এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। তো ডে বাই ডে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ম্যাচ নিয়ে, তো ম্যাচ জেতাটার উপর কোনো বিকল্প নেই। আপনি আজকে যে কথাটা বললেন, গতকালকে ক্যাপ্টেনও প্রায় একই রকম কথা বলেছেন যে তাদের জন্য জেতাটাই প্রায়োরিটি। কিন্তু নর্মালি ক্রিকেট যেটা হয় যে যখন একটা বড় দল একটা মানে কম্পারেটিভলি উইকেট টিমের সঙ্গে খেলে, খুবই ক্লিয়ারেন্স দিয়ে খেলে এবং খুবই ডমিনেট করে খেলার চেষ্টা করে, খেলাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় সেই চেষ্টাটা করে। বাংলাদেশের ক্ষেত্রে যখন তুলনামূলক একদম এই টুর্নামেন্টের কাগজগুলো অন্তত একদম লাস্ট টিম যারা, তাদের এগেইনস্টে খেলার সময় আপনারা এই যে জয়ের চিন্তাটা করেন আগে, সেইটা কি কোনো কারণে আপনাদেরকে হার্ড করে কিনা? মানে ম্যাচের সময় যখন আপনারা খেলে ম্যাচটা একটু কঠিন হয়ে যাওয়া, অন্যান্য দলের ক্ষেত্রে কিন্তু একটু কম দেখা যায়, বাংলাদেশের ক্ষেত্রে প্রায় এরকম দেখা। দেখেন, এর আগেও যেটা বললাম, আমরা যদি দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট, আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো বা কথা বলতেন। হ্যাঁ, এখানে কিছু ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু সিচুয়েশনে যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য। ভাই আগেও যেটা বলেছি, আমাদের মেন্টালিটি এবং অ্যাজ এ প্লেয়ার যারাই খেলবে তারা সবাই চাইবে যে মাঠে গিয়ে জেতার জন্য। আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই। এখানে এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে, তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। গত কিছু ম্যাচে আপনি একটু স্ট্রাগল করছিলেন, ব্যাটিংয়ে রান পাচ্ছিলেন না বা ইয়ে হচ্ছিল। আজকের ব্যাটিংটা আপনি আপনার নিজের থেকে কতটা এনজয় করেছেন বা কতটা তৃপ্তি বোধ করেছেন, বা আসলে আপনার উন্নতির জায়গাগুলো কি দেখছেন? উন্নতির জায়গাতে অনেক আছে, ট্রাই করছি উন্নতি করার, আর ডে বাই ডে আমি আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি। স্ট্রাগলিং করছি, ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি, আমিও করছি। হয়তো বা ইনিংসগুলো বড় করতে পারছি না, 2টা এমন ইনিংস এসে যে 2-3টা 30 আউট হয়ে গেছি। তো ট্রাই করছি যে এখান থেকে জাস্ট একটা স্টেপ যদি আরেকটু ভালো নিতে পারি, জাস্ট 2-3টা বাউন্ডারি, তাহলে হয়তো বা খেলার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের লক্ষ্য যেখানে চ্যাম্পিয়ন হওয়া, সেটা আমরা বলেছি দেশের কাছে, সেখানে যদি কনফার্মের মতো যদি আমরা জেতাটাকে মেইন টার্গেট করি, সেখানে কি মনে হয় যে আসলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতদূর যেতে পারবো? আচ্ছা, তাহলে হংকংয়ের মতো টিমের সঙ্গে তাহলে আমরা কি হারার জন্য নামবো মাঠে বলেন? আমাদের তো টার্গেট থাকবে জেতাটা। হংকং টিম রান রেট অবশ্যই, এখানে সব টিমই যেটা বলছি, সব টিমই যে কোনো দিন T20 ছোটো ফরম্যাটের খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তো আমরা ওইভাবে চেষ্টা করেছি। হ্যাঁ, হতো আরেকটু, আমি যদি আমার 2-1টা বাউন্ডারি পেতাম, ট্রাই করেছি, হয়নি। আশা করছি সামনে যদি সুযোগ আসে ট্রাই করবো ইনশাল্লাহ। জি ভাইয়া, আমি অবশ্যই এই জিনিসটা মাথায় থাকলে আমি ভালো খেলতেও পারবো না, আমার মানে বডি ওইভাবে রিয়াক্ট করবে না। আমার সবসময় টার্গেটই থাকে যে একটা নতুন দিনটা ওইভাবেই শুরু করবো, ভালো দিয়ে শুরু করার চেষ্টা করি। আর তার থেকে বড় কথা, আমি হয়তো বা কয়েকটা ইনিংসে যেটা বললাম রান বড় হয়নি, আশা করছি যে সামনে ইনশাল্লাহ বড় কিছু করবো ইনশাল্লাহ। একই মানে একটা গ্রাফে তো কোনো প্লেয়ার যেতে পারে না, আমি হয়তো বা একটু স্ট্রাগলিং করছি, তো আশা করি যে সামনে অপরচুনিটি আসলে আমি আমার বেস্টটা এটাই করবো। আমার কাছে তো এরকম মনে হয় না। আমরা তো আগেও যেটা বলেছি যে অবশ্যই আমরা মাঠে নামি জেতার জন্য। দেখেন, আমরা যদি ওদের হারাই,
আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারাই তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ইয়ে করবো, ফলো করার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর উপরে। হৃদয়, আমরা যদি গত 4টা ম্যাচ দেখি, বাংলাদেশ 3টে টস জিতেছে এবং টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই এটা একটা দলের সিদ্ধান্ত, ক্যাপ্টেনের একার সিদ্ধান্ত না, আপনারাও সেটা ইনভলভমেন্টের সাথে। এর পেছনে ব্যাকগ্রাউন্ড কেন আপনারা আগে ব্যাট করতে চান না, এবং আগে ব্যাট করলে তত দলের ব্যাপারটা বোঝা যায় যে আমরা 180, 200, 170, 40, এটা হচ্ছে এখনো প্রশ্ন। এই ব্যাপারটা কেন আপনারা এক্সপ্লোর করতে চাচ্ছেন না? আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু চেস করছে, বাংলাদেশের ফিনিশিং রোলে যারা, তারা কিন্তু গত 4-5টা ম্যাচে তাদের প্রপার রোল প্লে করতে পারছে না। সো এইটা কিন্তু অপরীক্ষিত অবস্থায় হচ্ছে, এশিয়া কাপের মতো একটা অবস্থায়, এবং সামনে যেখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে, এটা কি চ্যালেঞ্জিং কিনা বাংলাদেশের ফিনিশিং যারা আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা বললেন, এটা আমাদের টিম প্ল্যান, আসলে জিনিসটা এমন না। আমরা যেটা আগেও আপনারা কোশ্চেন করেছিলেন যে রান রেটের একটা ব্যাপার আছে, আপনারাই বলছেন ছোটো টিম, আমরাও স্বীকার করি, কিন্তু দিন শেষে তো মাঠে সব টিমই সমান। আমরা যখন মাঠে নামি, তো আমাদের টার্গেটটা ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি, এটা একটা প্ল্যান। যেহেতু এখানে রান রেটের একটা বিষয় আছে, আপনারাও বলছেন, আমরা সবাই জানি, একটা টুর্নামেন্টে এসেছি। সিরিজে যেটা হয়েছে সেখানে রান রেটের মনে হয় না এরকম একটা ফ্যাক্ট ছিল। তো সিরিজ যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে আমাদের শুধু ক্যাপ্টেন বা শুধু কোচ না, সবার প্ল্যান, সবার ডিসিশনে এরকম ইয়ে হয়। তো দিন শেষে যেটা বলেছি যে রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো আমরা ওই দিকেই ফোকাসটা করেছিলাম। হ্যাঁ, এখন দেখেন অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না, হয়তো বা খেলা আগেই খেলা আগে শেষ হয়ে যায়। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি, মেন্টালি প্রিপেয়ার হচ্ছি যে ওই রকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করার। 2023 অভিষেক, এরপর 1-1.5 বছর টানা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে খেলেছেন দেশে বিদেশে। আপনার কি মনে হয় যে হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পর আপনার ওয়াইড অফ রেঞ্জ শট আসলে বাড়ানো দরকার নেই, সেক্ষেত্রে আপনি আরো সাস্টেইন করতে পারবেন বা পারফর্ম করতে পারবেন? কারণ এখন তো মনে হচ্ছে প্রতিপক্ষরা হয়তো বা কিছু একটা আপনার সাথে ভালো, মানে আপনার সম্পর্কে পড়াশোনা করেই নামতে পারে। জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন। তো আমিও ট্রাই করছি যে, যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে, আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি, হয়তো বা হচ্ছে না। এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে, তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, বড় ইনিংস করতে পারছি না। টি-টোয়েন্টি খেলাটা এমন ভাইয়া, কোনো সময় 15-20টা রানও অনেক ইম্প্যাক্ট রাখে। আপনারা সবসময় মানে মাইল ফলক যে 50-100ই করতে হবে জিনিসটা এমন নয়। আমি স্ট্রাগলিং করছি, আমিও ট্রাই করছি, আমার হয়তো বা হচ্ছে না, কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো, আমার প্রসেস যেটা আছে সেটাই করতে পারবো। তো আশা করছি যে এখান থেকে ওভারকাম করবো ইনশাল্লাহ। টস জিতে পরে ফিল্ডিং এর ব্যাপারে উত্তর দিলেন, কিন্তু পাওয়ার প্লেতে আমরা দেখেছি যে 52 পরে 4 পরে 22 রান এসেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচটাতে আসলে স্মার্ট ক্রিকেট খেলতে পেরেছে বাংলাদেশ দল? আমার কাছে তো মনে হয় স্মার্ট ক্রিকেটই খেলেছি। তো হ্যাঁ, যেটা বলছি যে 2 ওভার 3 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, এমনও তো হতে পারতো 2টা উইকেট ওইখান থেকে যদি 2টা উইকেট পড়ে যেত, খেলার সিনারিটা আরও ডিফারেন্ট হতে পারতো। তো পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, হয়তো বা আমার ব্যাটে, যেটা বললাম, আমার ব্যাটে লাগেনি, তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো 2 ওভার আগে খেলা শেষ হতো। আমি ট্রাই করেছি কিন্তু হয়নি। হৃদয়, আপনি তানজিম সাকিব একসাথে আন্ডাররাইটেড খেলেছেন। একটা সময় ছিল যখন তানজিম সাকিব বোলিং করতে 30, 32, 35-এ, এখন সেটা 140, 138 বোলিং করছে। আসলে আপনি কিভাবে প্রোগ্রেসটাকে দেখেন, এবং আপনার কি মনে হয় আসলে তানজিম সাকিবের সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা? দেখেন, ডে বাই ডে তো সবাইকে ইমপ্রুভ করতে হবে। আপনি আপনার জায়গা থেকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। তো আমরা প্রতিদিন প্র্যাকটিস করছি, আমরা হার্ডওয়ার্ক করছি। অবশ্যই সবারই সব জায়গা আছে অনেক ইমপ্রুভের জায়গা। তো আমাদের পেস বলার শুধু তানজিম সাকিব না, পেস বলার যারা আছে সবার ডেডিকেশন লেভেল অনেক হাই। তানজিম সাকিবের ব্যাপারে যদি আমি বলি, ওই 19 থেকেই ওর ডেডিকেশন লেভেলটা অনেক হাই, অনেক হার্ডওয়ার্ক করে। আরও আমি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা ডমিনেট করি, তাহলে আমাদের আরও অনেক জায়গা আছে যে ইমপ্রুভ করতে হবে, শুধু বলারের ক্ষেত্রে না, ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই। তো আশা করছি যে সামনের দিকে অবশ্যই আমরা ডে বাই ডে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। Thank you, Toy.